নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। বুধবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হচ্ছিল। সেখানে ইডির পক্ষে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, আর বিকাশ ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায়, অনেক আইনজীবী ছিলেন বিভিন্ন পক্ষের সঙ্গে। সেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে বলেছেন যে ইডির কয়েকজন আধিকারিকের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয়। আদালতের কাছে তাদের কাজকর্ম সম্পর্কে খবর আছে। ইডির আইনজীবীদের তিনি বলেছেন সতর্ক করে দিতে ইডির আধিকারিকদের, কারণ এটা আদালতের নির্দেশে তদন্ত চলছে, তাই তদন্তকারী আধিকারিকদের দায়বদ্ধতা কিন্তু আদালতের কাছে, এমনকি বিভাগে তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র অফিসারদের কাছেও নয়। এবং ইডি অনেক রিপোর্ট জমা দিয়েছে, মুখবন্ধ খামে জমা দিয়েছে। তবে এই মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া এটা কিন্তু সুপ্রিম কোর্ট খুব একটা অনুমোদন করে না। তাতে নাকি অনেক প্রভাবশালীর নাম আছে, এটা এখনো অবধি নাকি 1000 কোটি টাকার মতো সন্ধান পাওয়া গেছে, কিন্তু তদন্তের অগ্রগতির স্বার্থে সেই রিপোর্ট প্রকাশ্যে আনা যাচ্ছে না এবং পিটিশনারদেরও ইডির জমা দেওয়া রিপোর্টের কপি দেয়া হয়নি, সেটা মাননীয় বিচারপতি তার কাছেই রেখেছেন। সেই প্রেক্ষিতেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার অবজারভেশন যে লিপস অ্যান্ড বাউন্সের টাকার উৎস কি, সেই উৎস কি ইডি খুঁজে পেয়েছে? যদি উৎস খুঁজে না পেয়ে থাকে তাহলে সেই টাকাগুলো এলো কোথায়? নিশ্চয়ই অন্যভাবে এসছে। এই ধরনের পর্যবেক্ষণ করেছেন। দেখলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে মাননীয় বিচারপতির এই পর্যবেক্ষণ থেকেই বোঝা যাচ্ছে যে তিনি কোনো একটা বিশেষ উদ্দেশ্য দ্বারা চালিত হয়েই শুনানিটা করছেন। এইসব চাপানো তো চলবে। তবে অনেক আইনজীবী মনে করছেন যে মাননীয় বিচারপতি ইডির কৌশলীকে তার চেম্বারে ডেকে ইডির আধিকারিকদের সম্পর্কে তিনি যে তথ্য পেয়েছেন সেটা আলাদা করে তাদের বলতে পারতেন। ভরা আদালতে ইডির আধিকারিকদের সম্পর্কে যে কথা তিনি বলেছেন, যে আদালতের কাছেও বিভিন্ন সূত্রে খবর আসছে যে অনেকেই ল্যাকাডাইজিক্যাল অ্যাটিটিউড নিয়ে চলছেন, তদন্তের প্রক্রিয়াকে ইচ্ছা করে বিলম্ব ঘটাচ্ছেন। তো এটা ভরা এজলাসে না বলে ইডির কৌশলীকে আলাদা করে ডেকে নিয়ে তিনি বলতে পারতেন। এটা একটা অনেকের বক্তব্য। দেখুন, কালীঘাটের কাকু তো জেলে, মানিক তো জেলে, অনেকগুলো কর্তা তো জেলে, পার্থ তো জেলে। সেই 2022-এর 23শে জুলাই থেকে এই পর্ব শুরু হয়েছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির মধ্যে দিয়ে। তারপর এক ঝাঁক প্রাক্তন কর্তা, মানিক, এরা সবাই গেছেন। কিছু দালাল জেলে গেছে। প্রাথমিক শিক্ষকের 2014-র প্যানেলটা নিয়ে মামলা চলছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তাই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর গ্রীষ্মাবকাশ কাটিয়ে আবার আদালত শুরু হয়েছে, আবার নতুন করে এই সমস্ত তদন্তের বিষয় আসা নিয়ে শুনানি শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের মনে অশ্বডিম্ব প্রসব হবে না তো? কারণ এতদিন ধরে তদন্ত চলছে, মাঝে মধ্যে ইডি আদালতে গিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট দিয়ে বলছে অনেকের নাম আছে। বিকাশবাবু বলেছিলেন যে সেই নামগুলো মাননীয় বিচারপতি তার আদেশনামায় লিখুন, কিন্তু মাননীয় বিচারপতি রাজি হননি। তিনি 30শে জুলাই সম্ভবত ডেডলাইন বেঁধে দিয়েছেন, ওই দিনের মধ্যে ইডি এবং সিবিআইকে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। তারা হয়তো চূড়ান্ত রিপোর্ট না দিলেও একটা যথেষ্ট অগ্রগতি হয়েছে এরকম জানিয়ে রিপোর্ট দিয়ে কিছু অ্যাডিশনাল টাইমও চাইবেন, আমার যেটা মনে হয়। সেক্ষেত্রে মাননীয় বিচারপতি কি করবেন সেটা তার ব্যাপার। কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পয়েন্টে এটা দাঁড়িয়ে আছে। কুন্তল ঘোষের
বক্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে। তারপর তাকে ডাকা যেতে পারে বলে বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যে এজলাস বদল করার বিষয় নিয়ে। সুপ্রিম কোর্ট সেটা প্রধান বিচারপতির এজলাসে পাঠান কলকাতা হাইকোর্টের। তিনি মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে দায়িত্ব দেন। তখন থেকে শুনানি চলছে। তারপরে অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দেকে একটা মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেটাও খুব একটা সুবিধা করতে পারেনি। কারা চেষ্টা করেছিল, পুলিশের অতি সক্রিয়তা, সিআইডির অতি সক্রিয়তা, সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানে। আমি চর্বিত চর্বণ করতে চাই না। মাননীয় বিচারপতির অমৃতা সিনহার এজলাসে কিছু মামলা যাতে না শোনা হয় সেই জন্য প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থের মামলা করেছিলেন একজন। প্রধান বিচারপতি খুব একটা গুরুত্ব দিতে চাননি, কিন্তু সেই আইনজীবী এত পিড়াপিড়ি করতে শুরু করেন তখন প্রধান বিচারপতি বলেন যে আপনি লিখিতভাবে দিন। খুব ইন্টারেস্টিং জায়গাতে দাঁড়িয়ে আছে জানেন তো এই নিয়োগ দুর্নীতি। আমার মনে হয় যে 16 জুলাই এসএসসির শুনানিটা সুপ্রিম কোর্টে হবে। সেখানে অযোগ্যদের তালিকা দিতেই হবে এসএসসিকে। সিবিআই একটা তালিকা দিয়েছে, এসএসসি মিলিয়ে থেকে একটা তালিকা দেবে। যারা অযোগ্য তাদের চাকরি তো যাবে, তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। এবার অযোগ্যদের সিবিআই ডাকতে শুরু করেছে। সেই টাকা তারা কাকে দিয়েছে, কিভাবে দিয়েছে, সেগুলো তারা বলবে। তারা চাইবে তাদের টাকা উদ্ধার হোক। এটা কিন্তু অস্থিরতা তৈরি হওয়ার সুযোগ আছে এবং হবেই। কারণ এরা এসএসসির রায় বঙ্গজীবনে একটা বড় প্রভাব ফেলবে। অনেকে বলেন নাই যে নির্বাচনে তো দাদা কিছুই প্রভাব ফেললো না। অবশ্যই পড়েছে, সব জায়গায় পড়েনি। শহরাঞ্চলের বহু জায়গায় এই নিয়োগ দুর্নীতির অভিযোগ শাসক দলকে বিদ্ধ করেছে এবং 121টা পুরসভার মধ্যে 69টা পুরসভায় বিজেপি এগিয়ে, দুটোতে কংগ্রেস, ধুলিয়ান এবং বহরমপুর। এই কলকাতার 144টা ওয়ার্ডের মধ্যে 45টাতে বিজেপি এগিয়ে। পড়েনি বলে তো লাভ নেই। আর বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়েওছে 1%। অনেকে যে কাঙ্ক্ষিত ফলাফল এক্সপেক্ট করেছিলেন সেটা হয়নি। তার পিছনে বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে, তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে। এত ঢক্কানিনাদের পরেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সব জায়গায় সন্দেহের ঊর্ধ্বে নয়। তবে বাংলার রাজনীতি বাইপোলার। আর নির্বাচনে জেতা মানে এই নয় যে এই নিয়োগ দুর্নীতির অভিযোগগুলো ভোঁতা হয়ে গেল, এগুলোর কোনো রেলিভেন্স রইল না। প্রথম কথা, আদালতে বিভিন্ন পর্যায়ে মামলাগুলো আছে, শুনানি চলছে, কোনোটা অন্তিম পর্যায়ে। রাজশেখর মান্তার এজলাসে প্রাথমিকের শুনানি চলছে, হয়তো রায়ও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে। লিপস অ্যান্ড বাউন্স সহ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে চলছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তাই জুলাইয়ের 16 তারিখে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় জানিয়ে দেবে। আর জুলাইয়ের 30 তারিখে ইডি এবং সিবিআইকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফাইনাল রিপোর্ট দিতে বলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তিনি তার রায়টা নিশ্চয়ই দেবেন। সেই রায় পছন্দ না হলে আবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু আলটিমেটলি একটা ফয়সলা হবে। এই ধরনের তদন্ত তার সঙ্গে অনেক প্রভাবশালী যুক্ত থাকেন, তো রাতারাতি কিছু হয় না। কিন্তু এই এজেন্সি পার্থ, মানিক, বালু, কেষ্ট সবাইকেই গ্রেপ্তার করেছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। তাই ভরসা রাখা ছাড়া আমাদের উপায় নেই। আমরা বুঝতে পারি দর্শকরা অধৈর্য হয়ে যান, মানুষ অধৈর্য হয়ে যান। কতদিন তারা বলেন এই তদন্তের নামে খেলা চলবে, সেটিং আছে। দেখুন, সেটিং যে নেই এটা স্পষ্ট। যদি সেটিং তৃণমূলের সঙ্গে বিজেপির থাকতো তাহলে বিজেপি 30টা আসন পেত, কিন্তু পায়নি। লড়াইটা হয়েছে কম্পিটিটিভ পলিটিক্সে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। এখানে সেটিংয়ের প্রশ্ন ওঠে না, বামপন্থীরা বলেন, এবং তাদের এই ব্যাখ্যা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। যদি গ্রহণযোগ্য হতো তাহলে বামপন্থীদের ফলাফল ভালো হতো। তদন্তে দীর্ঘসূত্রিতা, কিছু আধিকারিকদের পেশাদারিত্বের প্রতি
অবহেলা, আদালতের মনিটরিং এ তদন্ত হচ্ছে সেটা মাঝে মধ্যে তারা ভুলেও যান, এই সব নিয়ে বিভ্রান্তি জটিলতা জনমানসে তৈরি হয়। তা সেই জটিলতা বিভ্রান্তি কাটানোর দায়িত্ব তদন্তকারী সংস্থার, তাদের প্রেস্টিজ অ্যাট স্টেক। এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে হাইকোর্ট শেষ থেকে ছাড়বে, মানে দুর্নীতির পর্দাফাশ করবে, অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করবে ভারতের আইন অনুযায়ী। এবং ইডি আধিকারিকদেরও তিনি বলেছেন যে কে কত প্রভাবশালী সেসব দেখার কোনো কিন্তু দরকার নেই। এই জায়গাটাই দাঁড়িয়ে আছে। এবং আইনজ্ঞদের অনেকে বলছেন যে জুলাই মাসটা হচ্ছে খুব ভাইটাল। এই যে রাজ্যে যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই নিয়োগ দুর্নীতির তদন্তের জবনিকাপাতও হতে পারে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের কিছু ঐতিহাসিক রায়ও আসতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.